বাচ্চা কাচ্চা পরীক্ষার সামনে কিভাবে প্রস্তুতি নেব? আল্লাহ, বাচ্চাকে তো যা পড়াচ্ছি সব ভুলে যাচ্ছে, এখান থেকে পড়াচ্ছি ওখান থেকে ভুলে যাচ্ছে। কিভাবে পড়াবো? কিভাবে পড়ালে পরীক্ষার প্রস্তুতিটা ভালো হবে? তো হ্যাঁ, সব থেকে বেশি সাফারিং যে পর্যায়টায় পড়ি আমরা, সেটা হচ্ছে শিশু শ্রেণী, নার্সারিতে যে সকল বাচ্চা কাচ্চা পড়ে, যাদেরকে নতুন স্কুলে দেওয়া হয়, তাদের এক্সাম নিয়ে তাদের মা বাবার কিন্তু একটা মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে হেডেক থাকে। কারণ তারা কিন্তু এক্সাম কি জিনিস, কিংবা লেখাপড়া কি জিনিস, স্কুল কি জিনিস, কিংবা স্কুলের ডিসিপ্লিন কি জিনিস কিছুটাই জানে না তারা। ঠিক আছে, একটা নতুন মাও কখনো বুঝতে পারে না যে একটা বাচ্চাকে কিভাবে ডিল করলে সেই স্কুলের সব পরিবেশে খাপ খাইয়ে উঠতে পারবে। ঠিক তেমনি একটা ছোট্ট বেবি যখন নতুন স্কুলে যায়, তখন সে স্কুল সম্বন্ধে ভালো আইডিয়া থাকে না, আর এক্সাম তো অনেক দূরের কথা। তো আমি ব্যাপারটা নিয়ে প্রচণ্ড পরিমাণে সাফারিং হয়েছি। তো আজকের ভিডিওটা যারা ফুল ওয়াচ করবেন তারা একদম পারফেক্টলি জেনে যাবেন যে একটা বাচ্চাকে কিভাবে ডিল করলে, একটা শিশু শ্রেণীর বাচ্চাকে কিভাবে ডিল করলে তাদেরকে দিয়ে একদম ডিসিপ্লিন অনুযায়ী এক্সামের প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি, এবং বাচ্চাটা কিভাবে এক্সামে সবকিছু লিখে আসতে পারবে কোনো গাইডলাইন ছাড়া। কারণ টিচার হেল্প না করলে কিন্তু কখনো বাচ্চারা ভালো রেজাল্ট করে না। আর সব স্কুলের টিচাররা কিন্তু ওইরকম ভাবে হেল্প করে না। কিছু কিছু স্কুলের টিচাররা করে, কিছু কিছু স্কুলের টিচাররা করে না, আর হয়তোবা করে কিন্তু বাচ্চারা বুঝে ওঠে না। সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো আজকে লেটস গো, চলুন আজকে কিছু বিস্তারিত আলোচনা করব শিশু শ্রেণী কিংবা প্রাক প্রাথমিক শ্রেণীর বাচ্চাদের লেখাপড়া সম্বন্ধে কিছু আলোচনা করব, যেখানে আমি ডিটেলসলি বলবো যে আমার বাচ্চাটাকে আমি কিভাবে হ্যান্ডেল করেছি। তো লেটস গো। নাম্বার ওয়ান আমি বলবো, এখানে বাচ্চার যদি বলি পরীক্ষার পূর্ব প্রস্তুতিটা ঠিক কতদিন আগে থেকে নেওয়া উচিত। তো আমি যখন বাচ্চাকে স্কুলে দিয়েছি, সেটা একটা বড় হিস্ট্রি আছে। সেটা হয়তো আমি আরেকদিন আরেকটা কোনো ভিডিওতে বলবো যে আমি কি কি জিনিস সাফারিং করেছি, কি কি আমার ভুক্তভোগী হয়েছি। তো আজকের ভিডিওটা যেহেতু আমি পরীক্ষার পূর্ব প্রস্তুতি নিয়ে বানাচ্ছি, সেহেতু আজকে এটা নিয়ে আলোচনা করি। নাম্বার ওয়ান হচ্ছে পরীক্ষার পূর্ব প্রস্তুতি ঠিক কতদিন আগে নেওয়া উচিত। সেটা হচ্ছে পরীক্ষার পূর্ব প্রস্তুতিটা ঠিক স্কুলে যেদিন দিবেন সেদিন থেকেই নেওয়া উচিত। আপনি যেদিন থেকে সিলেবাসটা পাবেন, সিলেবাসটা পাওয়ার সাথে সাথে আপনি ভাগ করে ফেলবেন আপনার বাচ্চাকে আপনি কতটুক কতটুক পড়াবেন। একটা বাচ্চা কখনোই গতানুগতিক অনেক বেশি পড়ালেখা নিতে পারবে না, এবং সিলেবাস পাওয়ার সাথে সাথে আপনার মাথা নিজেরই নষ্ট হয়ে যাবে যে এত পড়া আমি এতটুক বাচ্চার মাথায় কিভাবে দিব। তো এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার ক্ষেত্রে যদি আমি এরকম কোনো গোছানো ভিডিও পেতাম, সত্যি তাকে আমি অনেক বেশি ধন্যবাদ করতাম, অনেক বেশি থ্যাঙ্কস দিতাম যে আপনি এরকম একটা গোছানো ভিডিও আমার জন্য দিয়েছেন, আমি অনেক হেল্প পেয়েছি। তো যে জিনিসটা করতে হবে, আপনি সিলেবাসটা হাতে পাওয়ার সাথে ওদের মাত্র 5টা সাবজেক্ট থাকে। এখানে আছে ড্রয়িং, অঙ্ক, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানের সাজেশনটা যদি আগে থাকে, সেটা কিন্তু আপনার মুখে মুখে শিখিয়ে ফেলতে পারবেন, এখানে লেখালেখির কোনো ব্যাপার থাকে না। আর ড্রয়িং জিনিসটাও কিন্তু অনেক কঠিন একটা শিশু শ্রেণীর বাচ্চার জন্য, কারণ ওরা ঠিকভাবে স্কেল ধরতে পারে না, একটা চাঁদা ধরতে পারে না। এটাকেও আপনার আয়ত্তে আনতে অনেক দিন সময় লেগে যাবে, এবং কোনো জিনিসেই 50% মার্কস, অঙ্কনে হচ্ছে আপনার 50%, এটাকেও কিন্তু কখনো ছোট চোখে দেখবেন না। তো যাই হোক, এখানে প্রত্যেকটা সাবজেক্ট আপনি প্রতিদিন অল্প অল্প করে পড়ানোর চেষ্টা করবেন। যদি আপনার সিলেবাসের প্রথম নাম্বারে যে কোয়েশ্চেনটা থাকে সেটার অঙ্ক, ইংরেজি, বাংলা এবং ড্রয়িং, সাধারণ জ্ঞানের ব্যাপারটা আমি আলাদা করে রাখলাম। এটা আপনি মুখে মুখে শেখাতে পারবেন সাজেশন পেয়ে যাওয়ার সাথে সাথে। আর সাজেশন পাওয়ার আগে যে জিনিসটা করবেন, সিলেবাসের প্রত্যেকটা সাবজেক্ট প্রতিদিন একটা একটা করে পড়াবেন, কারণ আপনার কাছে কিন্তু হিউজ পরিমাণে একটা টাইম। প্রত্যেকটা জিনিস যদি দেখেন যে হ্যাঁ এখানে অনেক বেশি পড়া, 1 নম্বরে অনেক বেশি পড়া, সেখানেও আপনি সেটাকে 3 ভাগে ভাগ করে নিতে পারেন কিংবা 2 ভাগে ভাগ করে নিতে পারেন। যেমন ধরুন আমি সাপোজ বলি করে ধৈর্য ধরে একটা একটা করে শিখান, এটা জাস্ট আমি উদাহরণ দিলাম। একটা একটা করে শিখান, একসাথে অনেক পড়ার চাপ না দিয়ে। যেমন স্কুলে ওদের যেভাবে পড়া দিচ্ছিল, আমি ওভাবে আমার মেয়েকে পড়াচ্ছিলাম না, কারণ আমি দেখছিলাম ও ওই লোডটা নিতে পারছে না। কারণ ওদের এত এত পরিমাণ হোমওয়ার্ক দিয়ে রাখে যে হোমওয়ার্ক
হোমওয়ার্কগুলো ও লিখেই কুলাতে পারে না, পরে ওর লেখাপড়া করার কোনো মানে আগ্রহীও হারিয়ে ফেলে। তো আমি হোমওয়ার্কের দিকে কোনো খেয়ালই দিচ্ছিলাম না, হোমওয়ার্কটা আমি করাচ্ছিলাম, শুধু দেখে দেখে লিখিয়ে ফেলছিলাম, এরকম একটা। ওর আমার টার্গেট ছিল যে ওকে আমি বেস গড়বো একদম, মানে শুরু থেকে খুব ভালোভাবে ওকে আমি শিখাবো যে জিনিসটা ও কম্পিউটারের মতো একদম মাথার মধ্যে একবার ক্যাচ করবে এবং সেই জিনিসটা খুব ভালোভাবে ও আয়ত্ত করবে। তো নাম্বার 2-এ চলে আসি। নাম্বার 2 হচ্ছে প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ড যেগুলো অনেক বড় বড়, সেটাকে আপনারা ভাঙিয়ে ভাঙিয়ে পড়াতে পারেন। যেমন MANGO, ম্যাঙ্গো, এটা হচ্ছে একটা ওয়ার্ড। মাঙ্কি, MON, মান, KEY, কি, এরকম করে মজা করে পড়ালে প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুব দ্রুত মুখস্থ হয়। যেমন ইউটেন্সিল আছে, যেটা বাসনপত্র বলে, UTEN, ইউটেন, SIL, সিল, ইউটেন্সিল। এভাবে করে যদি ভেঙে ভেঙে পড়ান, যেমন পাখির নাম স্প্যারো, SPA, স্পা, RROW, স্প্যারো। এটা জাস্ট উদাহরণের জন্য আমি এগুলো বলছি। এরকম ভাঙিয়ে ভাঙিয়ে পড়ালে, এবং আপনি ওকে যখনই আপনার সাথে কথা বলতে আসবে, আপনি খেলার ছলে ওকে ওই পড়াগুলো বারবার বারবার করে যদি রিপিট করাতে থাকেন, ওর সাথে কথা বলার ভেতরে ওকে যদি জিজ্ঞেস করেন, কোশ্চেন করেন যে এই জিনিসটা বলো তো, ওরা কিন্তু মজার ছলে বলে দিবে। কিন্তু ওদের যদি এই বইটা ধরিয়ে দেন, এবং আমি 100% বলতে পারি, আজকে আপনি 5টা ওয়ার্ড শিখাবেন, সেই 5টা ওয়ার্ড শিখানোর মাঝখানে আপনি একটা টিচার দিলেন বাসায়, সেখানে আপনার টিচার জাস্ট 1 ঘন্টা সে পড়াবে, আপনার বাচ্চা সে 1 ঘন্টায় কতখানি শিখতে পারবে আমি জানি না। একটা বাচ্চা তার সব থেকে কাছের মানুষ, সে হোক মা, হোক বাবা, কিংবা হোক নানু, কিংবা হোক দাদি, যেই হোক না কেন, যে সবসময় তার পাশে থাকে, সে যদি সবসময় তাকে পড়ার মধ্যে রাখে, পড়ার মধ্যে বলতে মজার ছলে যদি পড়ার মধ্যে রাখে, তাহলে সব থেকে সে বেশি শেখে এবং তার মগজের মধ্যে পড়াটা এমনভাবে ঢুকে যায় যে সে পরে কম্পিউটারের মতো যেখান থেকে ধরবেন সেখান থেকেই পেরে যাবে। তো এই গেল একদম নাম্বার 2, ভেঙে ভেঙে পড়ানো। নাম্বার 3 হচ্ছে পরীক্ষার পূর্ব প্রস্তুতি। হচ্ছে আপনার সব সিলেবাসটা যখন এরকম একটু 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 করে শেষ হয়ে যাবে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, হাইয়েস্ট একটা বাচ্চার 3 মাস সময় লাগবে সব বইয়ের সব পড়া পড়তে। একটু একটু করে যদি আপনি পড়ান, 3 মাস না লাগুক, 4 মাস লাগুক, যখন দেখবেন আপনার বাচ্চা মোটামুটি সব কিছু আয়ত্তে চলে এসেছে লেখাপড়াগুলো, তখন আপনি যেটা করবেন, আপনি এক্সাম নিতে শুরু করবেন, ওর সাথে এক্সাম খেলবেন। আপনি টিচার হবেন আর বাচ্চাকে বলবেন না চলো আমরা এক্সাম খেলি, আপনি খেলার ছলে তার সাথে টিচার সাজবেন। আপনি রুমে প্রবেশ করতেছেন, ও আপনাকে আসসালামু আলাইকুম দিচ্ছে, আপনি টিচার হবেন। আমার মেয়ে কিন্তু আমাকে, আমি যখনই পড়াই, ও আমাকে ম্যাডাম ম্যাডাম এরকম বলে ডাকে, কারণ তখন আমি ওর সাথে টিচারের রোল প্লে করি এবং ও এটাকে ভাবে যে হ্যাঁ আমি ওর টিচার, আর ও এক্সাম খেলছে, এক্সামটাকে ওর কাছে কোনো হেডেক লাগছে না, কোনো প্যারা লাগছে না, ও খুব সুন্দরভাবে বুঝতে পারছে যে এটা একটা খেলা। তো খেলার ছলে প্রত্যেকটা জিনিসই আয়ত্ত করা যায়। যে জিনিসটা হয় মার পিঠ ধরাধরি, এই জিনিসটা আমার প্রথম সাময়িকে হয়েছে, যখন ওদের অর্ধবার্ষিকী হয়েছে, ওদের প্রথম সাময়িক পরীক্ষা হয়নি। তো ওই লং কাহিনীটা, ওই সাফারিংটা, ওই কষ্টটা আমি আরেকদিন আরেকটা ভিডিওতে শেয়ার করব। আমি এটা একদমই এই ভিডিওর মধ্যে আনতে চাচ্ছি না। তো সেকেন্ড পার্ট একটা একটা করে পরীক্ষা নিতে হবে। তো আপনাদের আমি পরীক্ষা কিভাবে নিতে হবে সেটা দেখেন। বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাওয়ার ঠিক বলতে গেলে আপনি 2 মাস আগে থেকে তাকে পরীক্ষা নেওয়া শুরু করবেন। তো পরীক্ষা দেখুন, আমি কাগজের দিকে তাকাইনি কিংবা কোনো কালারের দিকে তাকাইনি। যেমন রূপকথা ড্রয়িং শিখতে গিয়ে পুরো 1 বক্স 2 বক্স কালার নষ্ট করেছে, অনেক হিউজ পরিমাণ কাগজ নষ্ট করেছে। ওর প্রথম দিকে ড্রয়িং যদি আমি দেখাতে চাই আপনাদের, খুবই আজে বাজে ড্রয়িং করতো ও প্রথম দিকে ড্রয়িং, তাও আমি ওকে ভেরি গুড দিতাম, মার্কস দিতাম, এরকম টাইপের ড্রয়িং করতো। আমি তখন ভাবতাম না, জাস্ট ও স্কেলটা ধরুক, স্কেলটা ধরতে পারলেই হবে, স্কেলটা ধরে ও সোজা করে টানুক, এই কোনো রকমে ও ড্রয়িং করতো। খুব খারাপ ড্রয়িং ছিল ওর। এটা বলতে গেলে 3-4টা খাতা শেষ করেছে, তারপরে ওর ড্রয়িং সুন্দর হয়েছে। হ্যাঁ, সবাই ভাবতে পারেন ড্রয়িং সে এমন কি জিনিস, কিন্তু একটা বাচ্চার জন্য কিন্তু অনেক কঠিন একটা জিনিস। তারপর ওকে এই 2 মাসে প্রায় আমি মিনিমাম এতগুলো পেজের পরীক্ষা নিয়েছি, ঠিক আছে। এবং পরীক্ষার মধ্যে ওকে আমি শুধু একটা জিনিস শিখাইনি যে হ্যাঁ শুধু পরীক্ষায় কি কি লিখতে হবে, প্রশ্নটা প্রথম মুখস্থ করিয়েছি। ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট, আপনি একটা প্রশ্ন পড়ানোর আগে সেই প্রশ্নটার উত্তর মুখস্থর আগে আপনার অবশ্যই উচিত হবে সেই প্রশ্নটা মুখস্থ করানো। প্রশ্নটা মুখস্থ করানো খুব খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট, কারণ
প্রশ্ন দেখলেই যাতে ও বুঝে যায় যে এই প্রশ্নটার উত্তর এটা লিখতে হবে। প্রথমে এখানে নাম লেখানো শেখাতে হবে, দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে নাম লেখানো শেখাতে হবে, এখানে রোল নাম্বার লেখানো শেখাতে হবে, এখানে কোন বিষয়ে পরীক্ষা হবে সেটা লেখানো শেখাতে হবে, প্লাস মার্জিন করা শেখাতে হবে। আপনি প্রথমেই বলে দিবেন যে ওকে মার্জিন করাতে হবে। তো রূপকথাকে একটা ছোটোখাটো পরীক্ষা নিয়েছি এবং সেটা ভিডিও শ্যুট করেছি, সেটা দেখে আসি, চলুন। আপনাদের যাদের ছোট বেবি আছে তারা নিশ্চয়ই বুঝতে পারেন যে এই সাফারিংগুলো কাকে বলে। যেমন বাচ্চা কিন্তু ঠিকভাবে মার্জিন টানানোটা পর্যন্ত করতে পারে না, যেমন পেজটা উল্টানো সেটাও ঠিকভাবে ওরা করতে পারে না। তো প্রত্যেকটা শিক্ষা আপনার নিজেকে দিতে হবে। আমি প্রথম পরীক্ষায় ভেবেছিলাম আমার বাচ্চাটাকে হয়তো টিচাররা সব কিছু বুঝিয়ে দিবে, হার্ড বোর্ডে কীভাবে কাগজ ফিট করতে হয়, কীভাবে পেজটা উল্টাতে হয়, কিভাবে মার্জিন করতে হয়। কিন্তু মানুষের ভরসা করাটা আসলে বোকামি ছাড়া আর কিছুই না। আপনার সন্তানকে প্রত্যেকটা জিনিস আপনাকে হাত ধরে ধরে শেখাতে হবে, কারণ সব টিচাররা কখনোই 50-60টা বাচ্চার মধ্যে আপনার বাচ্চাকে স্পেশালভাবে এগুলো করিয়ে দিবে না, কারণ তাদের মেন্টালিটি এমনিতেই খিটখিটে হয়ে যায় এতগুলো বাচ্চা সামলাতে সামলাতে। আমি তাদের দোষ দিব না, এখানে আপনার বাচ্চাটা স্পেশাল কেউ না যে আপনার বাচ্চাকে এক্সট্রা কেয়ার নেবে তারা। তো তাই আপনাদের অবশ্যই এই যে পরীক্ষাগুলো আমি নিচ্ছি, পরীক্ষার নিয়মকানুনটা আগে জানতে হবে, প্রশ্নের ধাঁচটা কেমন সেটা জানতে হবে। সেই প্রশ্ন অনুযায়ী আপনি প্রথমে 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর লেখানো শেখাতে হবে। বাচ্চাদের প্রশ্নগুলো যেহেতু ব্ল্যাকবোর্ডে লিখে দেওয়া হয়, সেহেতু আমি ব্ল্যাকবোর্ডে ওকে প্রশ্নগুলো লিখে দিয়েছি এবং ও সেটা দেখে দেখে অ্যান্সার করছিল। প্রশ্নের ক্যাটাগরি অনুযায়ী, প্রশ্নের ধরন অনুযায়ী প্রত্যেকটা জিনিস একটু একটু করে শেখাতে হবে, প্রত্যেকটা পেজ উল্টানো শেখাতে হবে। তো সব শেষ নাম্বার যেটা বলবো, আপনারা দেখলেন গঠনমূলকভাবে আমি ওকে কিভাবে পরীক্ষা নিয়েছি এবং টানা 2 মাস পর্যন্ত আমি ওকে এভাবেই পরীক্ষা নিয়েছি এবং আমাকে না এরকম কেউ গাইডলাইন করেনি যে আমি কিভাবে আমার বাচ্চাকে ডিল করব। আমি অনেক সাফারিং করে, অনেক কষ্ট পেয়ে আজকে এই ভিডিওটা বানাচ্ছি, যাতে নতুন একটা মায়ের কখনো কষ্ট না হয় যে তার বাচ্চাকে সে কিভাবে লেখাপড়া করাবে, কিভাবে সে জিনিসটা প্রেজেন্ট করবে তার। কারণ একটা মায়ের সাথে একটা মায়ের হিংসামি থাকে না, তার বাচ্চাটাকে সে গড়ে তুলুক সুন্দরভাবে, সেটাই আমি চাই। তো লাস্টের যে নাম্বারটা সেটা আপনাকে আমরা বলি, এটা হচ্ছে আপনি যে পেপারটা ওর হাত দিয়ে লেখালেন, ওকে যে পরীক্ষাটা নিলেন, সেই পরীক্ষাটায় ওকে মার্ক করা, ওর ভুলগুলো ধরিয়ে দেওয়া, কোনখানে কোনখানে ওর ভুল হয়েছে এবং ও কত নাম্বার পেয়েছে। যখন ও অনেক বেশি নাম্বার পাবে তখন কিন্তু অনেক খুশি হয়ে যাবে। ওর সামনে বসে এই জিনিসটা করবেন এবং ও যে ভুলগুলো করছে সেই ভুলগুলো কিন্তু বারবার রিপিট করবে এবং আপনিও তাকে আপনিও বুঝে যাবেন যে ও ল্যাকিংসটা কোন জায়গায়, এই জায়গায় ভুল করছে। আর কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দেই, যেমন বাচ্চাকে টিচারকে সারপ্রাইজ দেওয়ানো শেখাতে হবে। যেমন বাচ্চার সাথে টিচারের খুব ভালো একটা সুসম্পর্ক গড়ে তুলতে এটা সাহায্য করে। আমি মনে করি অবশ্যই প্রত্যেকটা সন্তানকে তার টিচারের গাইডলাইন তৈরি করা উচিত, টিচারকে ভালোবাসানো উচিত, টিচার সম্বন্ধে নেগেটিভ ভাবনা তৈরি না করা উচিত, কারণ বাচ্চা কাচ্চাকে যা শেখাবেন সেটাই সে শিখবে। আর পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসাবে আগের দিন থেকেই সব কিছু গুছিয়ে ফিটিং করে রাখতে হবে, যাতে করে পরীক্ষার হলে খুব দ্রুত পৌঁছানো যায়। ওভারঅল আজকের ভিডিওটা জানি আপনাদের জন্য ইনশাল্লাহ অনেক হেল্পফুল হবে। আর আমি লাস্ট মুহূর্তে আজকে রূপকথা একটা পরীক্ষা দিয়ে আসলো, আমি জানি না ও কী লিখেছে, কারণ আমি ওকে নিয়ে আসলেই টেনশনে আছি যে ও আসলেই লিখবে কিনা। তারপর আমি এই ভিডিওটা বানাচ্ছি, আমি জানি না ও লিখবে কিনা কিংবা ও কতটুকু রেজাল্ট ভালো করবে, কিন্তু ওকে আমি যেভাবে প্রিপারেশন নিয়েছি, ও পরীক্ষা দিয়ে আসার পরে যখন আমি কোশ্চেনটা ওর কাছে জিজ্ঞেস করেছি, প্রত্যেকটা কোশ্চেনের উত্তরও ঝটাপট বলে দিচ্ছিল। লাস্টের দিকেও কম্পিউটারের মতো হয়ে গিয়েছে, ওকে যেখান দিয়েই বইয়ের ধরতাম ও মানে টোটালি খুব সুন্দরভাবে সেই জায়গা দিয়েই ঝটাপট অ্যান্সার করতো। তো এই জিনিসটা আমার কাছে অনেক শান্তির লেগেছে যে একটা বাচ্চাকে আমি এত কষ্ট করে 3 মাস কষ্ট করেছি, তারপর কিন্তু আর 4 মাস আমি অনেক শান্তি করেছি। ওকে যেখান থেকে ধরতাম, যেখান থেকে যেভাবে প্রশ্ন দিতাম, ও ঝটাপট উত্তর করে ফেলতো এবং এটা আমার পরিশ্রমের ফল। আপনি মনে রাখবেন সব সময়, আপনি মা, আপনার থেকে ভালো আপনার সন্তানকে কেউ ডিল করতে পারবে না, আপনাকেই কাঠামোটা তৈরি করতে হবে। আজকে থেকেই
নেমে পড়ুন আপনার বাচ্চার কাঠামো তৈরি করতে। আপনার কাছে সময় না থাকলেও আপনি একটাবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, এতটা কষ্ট করছেন কার জন্য করছেন? অবশ্যই সন্তানের জন্য। সব সন্তান ভালো থাকুক, সব মায়েরা খুব ভালো মা হয়ে উঠুক। আর আমার ইমোশনাল ভিডিওটা আমি অনেক পরে শেয়ার করব, যখন রূপকথার রেজাল্ট দিবে। ও যদি ভালো রেজাল্ট করে তাহলে আমি অবশ্যই আমি যে সাফারিংয়ের মধ্যে দিয়ে গিয়েছি সেই সাফারিংটা আমি আপনাদের কাছে শেয়ার করব। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।